বাংলাদেশ যুব ফুটবল দলের কোচ জেরার্ড জোন্স গতকালকে ঘন্টা কয়েকের ব্যবধানে দুইটা ফেসবুক পোস্ট এবং একটা ফেসবুক ভিডিও পোস্ট করছেন, করে মোটামুটি ফুটবল বিশ্ব, বাংলাদেশ সব জায়গায় একটা তোলপাড় তৈরি করে ফেলছেন। আপাত দৃষ্টিতে এই পোস্টগুলোর যে প্রতিক্রিয়া, তাতে বাংলাদেশের ভাবমূর্তি কলম্বিয়া বা যেসব গানম্যান অধ্যুষিত দেশ এসবের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে। যে এই দেশটাতে গেলে একজন ইউরোপিয়ান কোচ দেশে তার বউ বাচ্চাকে খাবারের টাকা পাঠাতে পারেন না। এই দেশটাতে আসলে তার গাড়ির উপরে হামলা করে টাকা চাওয়া হয়, তিনি জীবনের নিরাপত্তায় ভুগতে থাকেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় জানাতে হয়। এখন এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কি আসলে কেন ঘটলো? শেষ বিকেলে আমরা জানলাম যে ভাইস প্রেসিডেন্ট জাহেদি সাহেবের সঙ্গে ওনার বৈঠক হচ্ছে, যে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। বৈঠকের পরে জেরার্ড জোন্স একটা স্টেটমেন্ট দিচ্ছেন ফেসবুকে যে সব কিছু মিটে গেছে, দীর্ঘ বৈঠকে আমি সন্তুষ্ট হয়েছি, এখন আমি শুধু ফুটবল নিয়ে ফোকাস করব। এটুকুতে তো শেষ হলে আমাদের যা ক্ষতি হলো সেটা শেষ হচ্ছে না। আমাদের উপর দিয়ে যা গেল এই কয়েক ঘন্টায়, মানে বাংলাদেশের ওপর দিয়ে, বাংলাদেশ নিয়ে সারা পৃথিবীতে যে ভাবমূর্তি তৈরি হলো, আপনি দেখবেন অলরেডি মিড লেভেল অনেক কোচ এই পোস্ট শেয়ার করছে, এই পোস্ট নিয়ে কথা বলা বলি করতেছে। মিড লেভেল খেলোয়াড়রাও, আমাদের সামনে প্রচুর ডায়াসপোরা ফুটবলার আসবে, বিভিন্ন জায়গায় এরকম বিদেশি কোচ লাগবে, তাদের ভিতরে ইমপ্রেশনটা কি হলো? এটা তো শুধু ফুটবল নিয়ে না, দেশটার ইমপ্রেশন কি হলো? যে দেশটা একটা জঙ্গলের আইন চলতেছে, এখানে বিদেশি পেলে গাড়ির উপরে হামলা করে টাকা নিয়ে নেওয়া হয়, এখানে পৌঁছালে জীবনের নিরাপত্তা থাকে না, এখানে গেলে আপনি বউ বাচ্চাকে টাকা পাঠাতে পারবেন না। এখন কেন করলেন জেরার্ড জোন্স? আমরা এই ১-১.৫ মাসে যা দেখলাম, বাংলাদেশ নিয়ে খুবই স্বপ্ন দেখা একজন মানুষ, খুবই ভালোভাবে বাংলাদেশের যুব ক্রিকেট নিয়ে আগাচ্ছেন, এরকম নানা রকম স্বপ্ন দেখতেছেন। ওনার ভিতরে তো কখনো বাংলাদেশ নিয়ে কোনো বিতৃষ্ণা দেখা যায় নাই। এই ১-১.৫ মাস আছেন, কখনো তো কোনো নেতিবাচক কথা বলেন নাই। এই লোকটা হঠাৎ করে এই কথাগুলো কেন বললেন? এটা এই রকম একটা স্টেটমেন্ট দিয়ে সমাধান করার জিনিস না। এটা পুরো ক্লিয়ার পিকচার আমাদের সবাইকে জানতে হবে। অবশ্যই সেই জানানোর কাজটা বাফুফের। বাফুফের যদি জানাতে না পারে, এখানে আমি রাষ্ট্রকে অনুরোধ করব যে এটা জানাতে হবে। এটার পিকচারটা, পুরো পিকচারটা কি হয়েছে এটা পৃথিবীবাসীকে জানাতে হবে। আমাদের না জানান, পৃথিবীবাসীকে জানাতে হবে যে বাংলাদেশ যে আসলে একটি নিরাপদ দেশ, এটা পৃথিবীকে জানাতে হবে। কিন্তু জেরার্ড জোন্স এটা কেন করলেন সেটাও আমাদের জানতে হবে। জেরার্ড জোন্স নিশ্চয়ই ক্রাইম করার জন্য, ইচ্ছে করে বাংলাদেশকে খারাপ করার জন্য এটা করেন নাই। এখন এই পুরো পিকচারটা আসলে কি, আমরা আজকে এটা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব। কেউ তো জানাচ্ছে না, আমি অন্তত ৫-৭ জায়গায় ফোন দিচ্ছি, সাংবাদিকরাও দেখলাম সব পত্র পত্রিকায় একটা কি হচ্ছে সেইটা লিখছেন, যেটা আমরা সবাই জানি। এছাড়া কেউ একটু গভীরে গিয়ে যে আসলে কেন হলো, একটা লোক খালি খালি এটা লিখতে পারে না, এবং সেই লেখার প্রতিক্রিয়া এই যে ভয়াবহ ভাবমূর্তি নষ্ট, সেটা হতে পারে না। কেউ কোথায় দেখে নাই এখনো পর্যন্ত। আমার তো এরকম সোর্সও নাই যে আমি জেনে আপনাদের জানাবো, তবে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আমরা। এই সঙ্গে মাথায় রাখতে হবে একটা কথা, কালকে সকালেই ভাইরাল হয়ে গেল যে তিনি একটা নির্দিষ্ট ক্লাবের খেলোয়াড়দের ক্যাম্পে নেবেন না বলে জানায় দিয়েছেন। সেই ক্লাবটা বাংলাদেশে অত্যন্ত শক্তিধর একটা ক্লাব, তারাই বাংলাদেশের ফুটবল চালায় বলে লোকেদের একটা ধারণা আছে। ফলে দুয়ে দুয়ে চার মিলায় দেশের ভিতরেও একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এখন সেই জিনিসগুলো আমরা আজকে একটু খোঁতায় দেখি যে আসলে কি হতে পারে এবং কি হয়েছে। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। দেখেন, আমি জেরার্ড জোন্সের এই যে কালকের দুটো ফেসবুক স্টেটমেন্ট এবং একটা ভিডিও, এটাকে নজিরবিহীন বলি। বাংলাদেশে বসে কোনো বিদেশি, কোস্টোস বাদ দেন, কোনো বিদেশি এই জাতীয় দৃশ্য তৈরি করেন নাই, এই জাতীয় দৃশ্য তৈরি করেন নাই, করতে হয় নাই তাদেরকে। হ্যাঁ, আপনি বলতে পারেন আরে ভাই, প্রতিটা বিদেশি কোচ আসে, তার পাওনা নিয়ে ঝামেলা হয়, এমনকি বাফুফের বিরুদ্ধে ফিফায় নালিশ করে, এসবও তো ঘটছে এবং এসব তো রেগুলার চিত্র। না, ওগুলোর সঙ্গে এটার একটা পার্থক্য আছে। এখানে তিনি দুটো পয়েন্ট এমন রেজ করছেন যেটা আসলে সারা পৃথিবীর আবেগে হিট করে। যারা ফুটবলের খোঁজ খবর রাখেন তাদের জন্য এটা ভয়ঙ্কর খবর। একটা হচ্ছে বউ বাচ্চার খাবারে টাকা পাঠাইতে পারতেছেন না, এটা মানুষকে খুব নরম করে দেয় যে বেচারা কোথায় তৃতীয় বিশ্বের একটা দেশে, রাজধানীতেও না, রাজধানী থেকে অনেক দূরে আটকে আছে, তার বউ বাচ্চা না খেয়ে আছে। আসলে দৃশ্যটা অত ইয়ে কিনা আমি জানি না, কিন্তু এটা তো মানুষের জন্য অত্যন্ত দুর্বল একটা জায়গা।
দ্বিতীয় কথা হচ্ছে তিনি প্রাণ সংশয়ে আছেন বলে ভয় পাচ্ছেন। তিনি বারবার বলছেন যে, "আমি ভয় পাচ্ছি। আমি খুব আতঙ্কিত। আমি কিভাবে বেরোবো বুঝতেছি না। আমার গাড়ি ঘিরে লোকজন টাকা চাচ্ছে। আমার কাছে এখানে সবাই ধার চাচ্ছে।" এই যে পরিস্থিতি, এটা তো একটা কি ভাবমূর্তি তৈরি করে। ওই যে বললাম যে কলম্বিয়া বা আফ্রিকার বিভিন্ন দেশ যেগুলো মূলত অস্ত্র দ্বারা শাসিত হয়। কোনো একক রাষ্ট্রীয় কাঠামো নেই, যে পাড়ায় যারা অস্ত্রর বেশি মালিক তারাই শাসন করে। ওখানে একজন বিদেশির সঙ্গে এটা হতে পারে। ওইসব দেশের কাতারে উঠে গেলাম না আমরা? ওইসব দেশের মতো একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেল না? আমার দেশটা কি আসলে ওইরকম জঙ্গলের আইনে চলে? আমার দেশটা কি ওয়াইল্ড ওয়েস্ট? তা তো না। আমার দেশটা যত যাই হোক, আমার দেশটা একটা নির্দিষ্ট শৃঙ্খলায় চলে। এই দেশে রাষ্ট্র না থাকা অবস্থায় আমরা দেখছি ৬-৭ দিন কত সুন্দর চলে এই দেশটা। এই দেশের মানুষ এই দেশকে নিরাপদ রাখতে সচেষ্ট এবং যথেষ্ট। শুধু সচেষ্ট না, আমি বলি যথেষ্ট। ৭ দিন এই দেশে সরকার ছিল না। তাও আমরা নিরাপত্তার সঙ্গে থাকছি এদেশে। কোনো সমস্যা হয় নাই। সেই দেশটা, সেই সুন্দর দেশটার ভাবমূর্তি যদি এই হয় ফুটবল বিশ্বের কাছে, তাইলে সেটা গ্রহণ করা খুব কঠিন। ফলে জেরার্ড জোন্সের এই স্টেটমেন্টগুলো ওই একটা সন্ধ্যাবেলার সব ঠিক হয়ে গেছে স্টেটমেন্ট দিয়ে শেষ হয়ে গেল, এটা আমি মানতে পারতেছি না। আমি চাই যে এটা পরিষ্কার হোক। এখন ঘটনাটা কি হতে পারে? বা বিএফএফ ভেতরে, ভেতরে কি বলতেছে? বিভিন্ন রিপোর্টারের কথাবার্তা শুনে যেটা বুঝলাম যে এটা আসলে একটা ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝিটা কেমন? ১ম যে অংশটা, তিনি খাবারের টাকা পাঠাতে পারতেছেন না, সেটা হচ্ছে বিএফএফ এর দাবি যে ওনার তো শুধু এই ১ মাসের বেতন। এই যে জুলাই মাসে জয়েন করছেন, আজকে আগস্টের আ আজকে হচ্ছে ১১ তারিখ। গতকালকে ছিল ১০ তারিখ। তো ওনার সঙ্গে কন্ট্রাক্ট পেপারেই নাকি লেখা আছে যে ১০ তারিখের ভেতরে ওনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখন উনি ১০ তারিখেই অভিযোগটা করছেন। উনি ওয়েট করেন নাই যে ১০ তারিখেই ঢোকে কিনা। ফলে এই জায়গায় একটা ভুল বোঝাবুঝি হইছে। অবশ্য ভেতরের কিছু সূত্র ইউজ করে কিছু সাংবাদিক বলতেছেন যে সমস্যাটা এই হয়েছে যে বিএফএফ ঠিকই এখান থেকে টাকা হিট করাইছে তার অ্যাকাউন্টে, কিন্তু ওই যে আপনার বিদেশি অ্যাকাউন্টে যাবে তো টাকাটা, এটা সুইচার হয়ে যায়, বাংলাদেশ ব্যাংক হয়ে যায়, কিছু প্রসেস আছে, বাংলাদেশ থেকে টাকা বেরোনোর প্রসেসটা একটু কঠিন। এটা বাংলাদেশ ব্যাংক বেশ জটিলতার সঙ্গে দেখে, এবং অ্যামাউন্টটা তো একেবারে ছোট না। আপনি $১০০-২০০ কেনাকাটা করলে $৫০ সেটা সহজে যায়। কিন্তু একটু বড় অ্যামাউন্ট হলেই ওটা বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে একটু সময় লাগে। ফলে হয়তো সময় মতো হিট করে নাই। উনি হয়তো সন্ধ্যাবেলায় খবর নিছেন, তখনও দেখতেছেন টাকা যায় নাই। ওনার হয়তো আসলেই ওখানে কিছু এক্সপেন্ডিচার দরকার জরুরি। ১০ তারিখের কথা বলে আসছেন, ১০ তারিখে টাকা যায় নাই। ওকে, তার মানে এটা একটা ব্যাপার। এই অংশের ক্ষেত্রে আমি আসলে সব অংশেই দেখি মূল ব্যাপারটা হচ্ছে মিসকমিউনিকেশন, এবং এই লোকটাকে বাংলাদেশ এবং এই সিস্টেম সম্পর্কে ধারণা না দেওয়া। ওকে, সেগুলো আমি পরে বলতেছি। আরেকটা অনুমান হচ্ছে যে না, উনার ওই টাকা থেকে একটা ট্যাক্স কাটা হইছে, যেটা উনি আশা করেন নাই। উনি হয়তো ৳৫০ চুক্তি করছিলেন। উনি ভাবছিলেন যে ৳৫০ আমার বউ পাবে। আমার বউয়ের অ্যাকাউন্টে যোগ হবে। কিন্তু দেখা গেছে যোগ হইছে ৳৪৫ বা ৳৪০। কেন? ৳১০ ট্যাক্স কেটে নিছে। উৎসে ট্যাক্স কর্তন। এখন মুশকিল হচ্ছে যে এটা যদি হয়ে থাকে, এটা জেরার্ড জোনসেরও সারপ্রাইজ হওয়ার কথা না। বিএফএফ এরও এটা করার কিছু নাই। চুক্তিতে কি বলে আমাদেরকে সেটা দেখতে হবে। যদি চুক্তিতে থাকে, এই চুক্তিগুলো তো পৃথিবীর সব জায়গায় দেখেন, আমি ছোটখাটো চাকরি করছি জীবনে, সেখানেও ওই আগে মুখেও জিজ্ঞেস করছি যে আমার বেতনটা কি ট্যাক্স ছাড়া নাকি ট্যাক্স সহ। মানে কথাটা ওখানে একটা টার্ম ইউজ করা হয় যে আমি আসলে কত টাকা বাড়ি নিয়ে যেতে পারবো, এই টেক অ্যাওয়ে স্যালারি, ওই স্যালারিটা জিজ্ঞেস করতে হয়। এখন জেরার্ড জোন্সকে সেটা জিজ্ঞেস করেন নাই যে আমার সঙ্গে আপনার ঠিক আছে, আমার এত ডলারের চুক্তি হচ্ছে, কিন্তু আমি কত পাবো সেটা হিসাব করে দেখান। সেইটা হচ্ছে মূল ব্যাপার। আর তখন বলতে হয় যে না, ট্যাক্সটা আপনারা দিবেন, আমি ট্যাক্স দিব না। আমাকে আপনি $৫০০ বলছেন, $৫০০ই আমার পাইতে হবে, তা নাহলে আমার সংসার চলবে না। যাই হোক, হইতে পারে যে উনি হয়তো এই জটিলতাটা বোঝেন না যে উৎসে ট্যাক্স কর্তন নিয়ে আলাপ করতে হয়। কিন্তু এটাও তাহলে মিসকমিউনিকেশন, ২ পক্ষেরই মিসকমিউনিকেশন। এই টাকার ব্যাপারটা এটা বোঝা গেল। এখন হচ্ছে যে নিরাপত্তার ব্যাপারটা আসলো কোত্থেকে? বা উনার গাড়িতে হামলা করে টাকা চাওয়াটা আসলো কোত্থেকে? এটাকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, বাফুফে যেভাবে ব্যাখ্যা করতে চাচ্ছে, বা বাফুফের কাছাকাছি থাকে এরকম সাংবাদিকরা, সেটা হচ্ছে যে উনি যখন এয়ারপোর্টে নামছেন, এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় জ্যামে তো ভিখারিরা আ ইয়ে করেন, গাড়ির পাশে এসে কাছে টোকা দিয়ে টাকা পয়সা চান। ওইটাকে উনি ভাবছেন যে হামলা করা হয়েছে, হামলা করে টাকা চাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে যে এই ভিক্ষাবৃত্তি চলে, এটা আমরা তো এটার সঙ্গে পরিচিত, যারা বাংলাদেশে রেগুলার আসেন তারাও এটার সঙ্গে পরিচিত। জেরার্ড জোন্স এটা নিতে পারেন নাই।
ফাইন, বুঝলাম, এগুলো সব এক জায়গায় আমি আসতেছি। এরপরের কথা হচ্ছে যে ওনার কাছে কে বা কারা বারবার অর্থ সাহায্য চাচ্ছে, কারা চাচ্ছে? একটা আছে যে ওই আমি কাউকে ছোট করতেছি না, ওই আশেপাশে যারা থাকেন ফুটবল দলের ট্রেনিং এর আশেপাশে, নির্দিষ্ট কোনো পেশাজীবীর কথা বলতেছি না, অনেক রকম পেশাজীবী থাকেন, তো মাঠ কর্মী থাকেন, নানা রকম সহকারী থাকেন, বল বয় থাকেন, তারা সাদা চামড়ার কোচদের কাছে এরকম টাকা পয়সা চান। এটা ক্রিকেট ফুটবল সব জায়গায় হয়। ক্রিকেট মানে বেশিরভাগ কোচ ৳2 ৳4 দিয়ে দেন। তাদের কাছে যা থাকে সেটা অনুযায়ী ৳2-4 সহায়তা করেন। কেউ এসে বলে, "স্যার আমার মেয়ের বিয়ে, আমারে কিছু হেল্প করেন।" কোচরা কখনো দেয়, কখনো এভয়েড করে। এই লোকটার কাছে তো এখনো টাকা নাই। সে বেতন কড়ি পায় নাই। ফলে সে বুঝতেছেই না যে ইজ ইট ন্যাচারাল? ইজ ইট মানে সেফ? আমার কাছে যে এইভাবে টাকা চাচ্ছে, এটা কি আমাকে আসলে চাঁদা চাচ্ছে এই ভাষায়? উনি বুঝতেছেন না। দেখেন, পুরো ব্যাপারটা যদি এটুকু হয় দৃশ্যকল্প, যা বললাম যে চুক্তির ওই সমস্যা, ট্যাক্সের সমস্যা, ব্যাংকে ডিলে হওয়া, মানে ব্যাংক প্রসেসের ডিলে হওয়া, ভিখারিদের দ্বারা ওই টাকা চাওয়া, জানলায় থাবা মেরে, এবং এই সাধারণ কর্মীদের কোচের কাছে ধার চাওয়া বা সহায়তা চাওয়া, এগুলোর সবগুলো তো বাংলাদেশে স্বাভাবিক সিনারিও। কিছু আছে হওয়া উচিত না, কিছু আছে হবেই। এই যে ট্যাক্সের ব্যাপারটা, ব্যাংক প্রসিডিওর, এগুলো তো হবেই। এগুলো চাইলেও কেউ ঠেকাইতে পারবে না। এখন কথা হচ্ছে যে জেরার্ড জোন্স মাত্র বাংলাদেশে আসছেন। উনি আছেন ঢাকায় না, ঢাকা থেকে বহু দূরে যশোরের একটা একাডেমিতে। ওনাকে প্রপারলি বাংলাদেশ বুঝানো হয়েছে? ওনার সঙ্গে বাংলাদেশ বুঝানোর মতো কেউ আছে? উনি দুজন বিদেশি সহকারী নিয়ে ওখানে বসে কোচিং করাচ্ছেন। কতটা ব্রিফ করা হচ্ছে ওনাকে? কতটা বাংলাদেশ বুঝানো হচ্ছে? একজন বিদেশি কোচ আসলে আমরা কেন ধরে নেই এই লোকটা দীর্ঘকাল ওই যে ইউরোপিয়ান যে তাদের যে বাবল, ওই বাবলে বসবাস করে আসছে। ওখানে ফুটবল শিখছে, ওখানে কোচিং শিখছে, ওখানে ওই কালচারে বড় হয়ে উঠছে। সে তো কখনো দেখে নাই যে গাড়ির কাছে থাবা মেরে কেউ টাকা চাইতে পারে। সে তো কখনো দেখে নাই ট্রেনিং গ্রাউন্ডে গেলে ২-৪টা লোক এসে বলবে, "স্যার আমার মেয়ের বিয়ে, কিছু টাকা দেন।" সে তো কখনো দেখে নাই যে চুক্তিতে একরকম, হাতে আরেক রকম পাচ্ছি। সে তো কখনো দেখে নাই যে ডেট পার হয়ে যাচ্ছে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে না। এইসব জিনিস সে দেখে নাই। এখন এই জিনিসগুলো তাকে ইন অ্যাডভান্স ধারণা দেওয়া বা সঙ্গে একজন থাকা, ভিখারির ব্যাপারটা তো ইন অ্যাডভান্স ধারণা দেওয়া যায় না। ওটা যেও শকড হবে এটা তো আগে থেকে বোঝা যায় না। কেন জেরার্ড জোন্সের মতো একটা প্রোফাইলের কোচ একা, একা ঘুরে বেড়াবেন? কেন যশোরে গিয়ে উনি একা থাকবেন যেখানে ওনাকে এই ধার চাওয়া লোককে একা ফেস করতে হবে? আমি জানি না এইসব জায়গায় বিএফএফ এর ভূমিকাটা কি? প্রথমত হচ্ছে চুক্তি যদি উনি ঠিকমতো বুঝে না নেন, সেটা ওনারও একটা সারল্য, বা আমি বলব যে এই লেভেলে এত বয়স হয়ে গেছে, এই লেভেলে পেশাদার দুনিয়ায় এটা ওনার ঠিক হয় না। তারপরও ট্যাক্সেশন, অমুক তমুক এই জিনিসগুলো যেকোনো কর্পোরেট অফিসে, আপনি যখন বিএফএফ এর ওই সেকশনটাকে দেখবেন, ওটা তো একটা কর্পোরেট অফিস। ওটা তো শুধু একটা ফুটবল বডি না। ওই কর্পোরেট অফিসের দায়িত্ব, ওই যে বললাম জীবনে ছোটখাটো ২-৪টা চাকরি করছি। কর্পোরেট অফিসে সত্যি, সত্যি কর্পোরেট অফিসেও করছি। কর্পোরেট অফিসের ওই অ্যাকাউন্ট সেকশন এটা খুব ভালোভাবে ব্রিফ করে যে, "ভাই দিস ইজ ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার। এখানে এই শর্তটার মানে এই, এই শর্তটার মানে এই।" এই ব্রিফিংটা কি দেওয়া হয়েছে তারে প্রপারলি? এই টাকাটা হিট করা, ১০ তারিখে হিট করার অর্থ তার ওয়াইফ কবে তুলতে পারবে, এটা কি তারে বলা হয়েছে? এই জিনিসগুলো বলা তো সাধারণ প্রোটোকল। এটা কোথাও লেখা থাকে না যেগুলো বলতে হবে। এখন বিএফএফ এর ওই কর্মচারীরা আমাকে বলতে পারেন যে, "ভাই আপনি এগুলো বলতেছেন কেন? কোথাও তো এটা লেখা নাই। আমার জেডিতে এটা লেখা নাই। আমি কেন বলবো?" ভাই এটা নরম। আপনি যে পদে চাকরি করেন, অ্যাকাউন্টস এর লোকটারে বলতেছি, আপনার এটার দায়িত্ব, বা এইচআর এর যিনি তাকে ডিল করতেছেন তার এটা দায়িত্ব যে আমি আমার নতুন একজন এমপ্লয়ি আসছেন এখানে, বিদেশি এমপ্লয়ি, তাকে আমার দেশের প্রসিডিওরটা বুঝায় বলবো। এই অংশটা অবশ্যই মিসকমিউনিকেশন হচ্ছে। মিসকমিউনিকেশন মানে এই অংশটা তাকে কেউ জানাই নাই। সেজন্যই সে লিখছে যে টাকা হাতে পাইছি, তারপরেও বুঝতেছি না যে এখানে এমন কিছু হয়েছে যেটা আমার সঙ্গে আমি আগে জানতাম না। তার মানে তাকে এটা ব্রিফ করা হয় নাই। তার অ্যাপয়েন্টমেন্ট লেটারের শর্তগুলো প্রপারলি বলা হয় নাই। এরপরে যেটা বললাম যে ট্রেনিংটা হচ্ছে যশোরের শামসুল হুদা একাডেমিতে। এখন যশোরের শামসুল হুদা একাডেমি এমনিতেই আমার একটু আপত্তি আছে ওখানকার ছবি-টবি দেখে, যে ওরকম একটা কর্দমাক্ত জায়গায় আমাদের আন্ডার 20 দলের এই লম্বা ট্রেনিং ক্যাম্প করাটা আর কোনো বিকল্প পাওয়া গেল না।
এটা ওই একাডেমিটা খুব নাম করা, আমি শুনছি, কিন্তু দেখতে ভাল লাগে না। আমাদের বাচ্চারা, অনেকগুলো বাইরের বাচ্চা আছে বা আমাদের বাচ্চারা এইরকম কাদামাদার মধ্যে ট্রেনিং করতেছে, এগুলো তো আলটিমেটলি ওদের স্কিল সেটের ক্ষতি করবে। যাই হোক, সেটা পরে আলোচ্য। কিন্তু ওরকম একটা জায়গায় প্রায় নির্বাসনে আছেন, ওনার সঙ্গে আরো 2জন বিদেশি কোচ। মানে ওনাদের এই ভয় ভীতি কাটানোর জন্য ওনারা যে কারোর সঙ্গে ওই লেভেলের কারোর সঙ্গে, আপনি বলতে পারেন ওখানে বাঙালিরা আছে, ওই বাঙালি অমুক আছে তমুক আছে, কিন্তু ওনাদের মানে কনভিন্স করতে পারে, ওনাদেরকে হাসির কথাটা যে হাসি দিয়েই উড়াইয়া দিতে পারে, এরকম কি হচ্ছে ওনাদের সঙ্গে? হচ্ছে না, এটা আমি মোটামুটি জানি, হচ্ছে না। ওনারা এক ধরনের নির্বাসনের মতো ওখানে পড়ে আছেন। উনি ঢাকা এয়ারপোর্টে নামছেন, নামার পরে ওনার একজন সঙ্গী থাকবে না বিএফএফ আসা পর্যন্ত, সেও বলবে না যে এই যে ভিক্ষা চাচ্ছে গাড়িতে থাবাচ্ছে, এটা কিন্তু ভিক্ষা চাওয়া, এটা চাঁদাবাজি করতেছে না, এটা আমাদের দেশে হয়। তুমি শুধু আমাদের দেশের না, তুমি আরাবিয়ান কান্ট্রিগুলোতে গেলেও এটা পাবা। আরব সরকারগুলো, সৌদি আরব সরকার এটা নিয়ে এত বিরক্ত, গ্রেপ্তার করে করে মাঝে মাঝে বাংলাদেশি পাকিস্তানিদের ফেরত পাঠায় দেয়। তো ভিক্ষাবৃত্তি অবশ্যই ভালো না, অবশ্যই ভালো না, কিন্তু তারপরেও এটা তো আমাদের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে। এখন সেই জিনিসটা তার একটু বুঝানো। তারপরে যারা ধার চাচ্ছে, ধার কেন তার কাছে সরাসরি কেউ চাইতে পারবে? কেন ওখানে ওরকম লোক থাকবে না যে ধার চাইতে গেলে বলবে, এই তুমি জোনসের কাছে কি কথা বলতেছো, এদিকে আসো, তোমার টাকার দরকার হলে আমি প্রেসিডেন্টে বলে দিচ্ছি, প্রেসিডেন্টের কাছে অ্যাপ্লাই করবা, কোচের সঙ্গে টাকা নিয়ে কোনো আলাপ করবা না। এরকম লোক কি ওখানে আছেন? যিনি ম্যানেজার আমাদের, তিনি কি সার্বক্ষণিক ওখানে থাকতেছেন? যদি না পারেন সহকারী কোনো ম্যানেজার বা কোনো ওই লেভেলের লোক, আমি বারবার বলতেছি যে কোচের সঙ্গে হাসি ঠাট্টা করে পুরো পরিস্থিতি বুঝাতে পারে, তো এরকম কেউ কি তার সঙ্গে থাকতেছে? অবশ্যই থাকতে হবে। আপনি যখন একটা ওই রকম প্রোফাইলের কোচকে মেনটেন করবেন এবং তাকে ঢাকা থেকে বহু দূরে কোথাও রাখবেন, তাহলে তার সঙ্গে সার্বক্ষণিক ওরকম প্রোফাইলেরই একজন লোক রাখতে হবে। এর সঙ্গে যে জিনিসটা ভাইরাল হচ্ছে সেটাও আমাদের গুরুত্বের সঙ্গে অন্তত অভিযোগটা শুনতে হচ্ছে যে একটা নির্দিষ্ট ক্লাবের খেলোয়াড়দের উনি আর ক্যাম্পে নেবেন না বলে জানায় দিয়েছেন। এটা তো পৃথিবীব্যাপী কোচদের এই দৃঢ়তা আছে যে তারা সময় মতো খেলোয়াড় ছাড়ে নাই, ওই সময় জেদ দেখাইছে আমিও ওদের কোনো খেলোয়াড়কে নেব না। উনি তো ওই ওরিয়েন্টেশন থেকে বড় হয়ে উঠছেন। এখানে এসে সেটা করার পরে তাকে কি আসলেই কেউ ভয় দেখাইছে? তিনি কি আসলেই ভয় পাইছেন? বারবার কেন প্রাণ সংশয়ের কথা বলতেছেন, বারবার কেন বলতেছেন যে আমি ভয় পাচ্ছি, আমি সেফ ফিল করতেছি না? তাকে কি আসলেই কেউ ভয় দেখাইছে, নাকি পুরো ব্যাপারটা আমাদের ফেসবুকের কল্পনা? হতে পারে। আমাদের ফেসবুক তো এখন মানে এমন একটা কল্পনার রাজ্যতে বসবাস করে এরা। আমরা আর কি ফেসবুকে যখন বসবাস করি, ফেসবুকের বাইরে স্বাভাবিক, আমরা ফেসবুকে খানিকটা অসুস্থ আচরণ করি, ফলে ফেসবুকে কোনটা কল্পনা আর কোনটা সত্যি আমরা কেউ বুঝে উঠতে পারি না। ফেসবুক দেখলে মনে হয় দুনিয়াটা একটা ষড়যন্ত্রের উপরে চলতেছে, সবাই সবাই হুমকি দিচ্ছে, এই যে অমুক বাহিনীর প্রধান আসছে, তমুক হয়ে যাবে, অমুক হয়ে যাবে। আসলে আপনি বেরিয়ে দেখবেন এগুলো কিছুই না, সবাই সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেছে। ওকে, এখন সে ফেসবুকে তো এটা হচ্ছে, তার মানে লোকেরা বিশ্বাস করতেছে, তার মানে এটার ধারণা তৈরি হচ্ছে যে ওই ক্লাবটির লোকেরা কি তাকে হুমকি টুমকি দিচ্ছে, তাহলে প্রাণের হুমকি দিচ্ছে। এই ব্যাপারগুলো পরিষ্কার করতে হবে, সবগুলো ব্যাপার, একেবারে চুক্তি থেকে শুরু করে ব্যাংকে টাকা ট্রান্সফারের ডিলেটা কেন হচ্ছে, কেন তার সঙ্গে কেউ থাকতেছে বা থাকতেছে না, যদি থেকে থাকে তাহলে আমি আগে সরি বলি, যদি না থেকে থাকে কেন থাকতেছে না, কেন প্রপার কমিউনিকেশন হচ্ছে না, কেন তার কাছে কেউ ধার চাওয়ার সাহস পাচ্ছে, এবং কেন এই লোকটা প্রাণের ভয় পাচ্ছে, প্রতিটা ব্যাপার জলের মতো পরিষ্কার হতে হবে, প্রতিটা ব্যাপার। বাফুফের সভাপতির কাছে আমি একান্ত অনুরোধ করবো এই ব্যাপারটা নিয়ে মানে ভেতরে ভেতরে হলেও একটা তদন্ত কমিটি করেন। আমাদের কাউকে জানানোর দরকার নেই যে আমরা কমিটি করছি, কিন্তু কমিটির আউটপুটটা সবাইকে জানাইতে হবে। সেটা আপনি বাংলাদেশে চাইলে নাও জানাইতে পারেন, আমি খুব একটা আপত্তি করবো না, আমরা তো তদন্ত কমিটির রিপোর্ট কখনো দেখি না। আপনি বলতে পারেন যে না, তোমরা বাঙালির দেশে, তোমাদের এসব জানার দরকার নেই, কিন্তু এটা ইংরেজি ভার্সন সারা পৃথিবীতে জানতে হবে। সারা পৃথিবীর ফুটবলিং ওয়ার্ল্ডে যত লোক জেরার্ড জোন্সের এই ফেসবুক কর্মকাণ্ড কালকে দেখছে, ততটা লোকের কাছে এটা পৌঁছাতে হবে। আমি এটা দলিলে 5,000 বার লিখে দিতে পারি, আমার দেশ কখনো এরকম অনিরাপদ দেশ না। আমার দেশ এখনো ওই জায়গায় যায় নাই, আর 2-4 বছরে যাবে না। এদেশের মানুষ ওটা যেতে দেবে না, যে জঙ্গলের রাজত্ব হয়ে গেছে। যদি কিছু হয় 2-4 জন লোকের ব্যর্থতা, 2-4 জন লোকের অসততা, সেই জিনিসটার দায়ভার আমরা এই কোটি কোটি মানুষ, এই 16,000 বর্গ 56,000 বর্গ কিলোমিটার, আমরা এই দায় বহন করতে রাজি না। আমরা সারা পৃথিবীর সামনে জেরার্ড জোন্সের পক্ষ বিপক্ষ অনেক তুচ্ছ আলোচনা, এখানে আমাদের সবার গায়ের উপরে একটা সিল লেগে যাচ্ছে
যে এমনিতেই আমাদের বৈশ্বিক ভাবমূর্তি নামতে নামতে এমন একটা জায়গায় নামছে, আমাদের পাসপোর্টে ভিসা থাকার পরেও পৃথিবীর বেশিরভাগ জায়গায় যেতে দেয় না। বেশিরভাগ অ্যাম্বাসি আমাদের পাসপোর্টে এখন আর ভিসা দেয় না। শুধুমাত্র অল্প কিছু লোকের অসৎ কার্যকলাপ এবং ওই যে ভিক্ষাবৃত্তি অমুক তমুক এসব আচরণের কারণে, এসব আচরণের কারণে পৃথিবীতে আমরা একটা পরিত্যাজ্য দেশে পরিণত হয়েছে, যেটা আমরা ডিজার্ভ করি না, কোনোভাবে ডিজার্ভ করি না। টাকা পয়সা থাকলেও আপনি পৃথিবীর বেশিরভাগ জায়গায় বেড়াইতে যাইতে পারবেন না। কেন? আপনার দেশ থেকে লোকেরা ওখানে বেড়াইতে যাওয়ার নাম করে নানা রকম আদম ব্যবসা করছে, অসততা করছে, করতে গিয়ে পুরো দেশটারে শেষ করে ফেলছে। এই কাজগুলো তো মেলা লোক করে না, অল্প কিছু লোক এইসব আদম ব্যবসা ট্যাবসা করে, করে ওই সব জায়গায় যেয়ে এইসব সিন করে আসে, পুরো দেশটা শেষ হয়ে যায়। আজকে গ্রিন পাসপোর্টটার যে অবস্থা হয়েছে, আরও খারাপ বানাইতে চান? ফুটবলিং একজন লোক দিয়ে এইসব কথা ছড়ায় দিয়ে চারিদিকে, যে এখানে আসলে প্রাণের হুমকি থাকে, এখানে আসলে ফ্যামিলিরে খাবারের টাকা পাঠানো যায় না, আরও এরকম নামায় ফেলতে চাই? নাকি আমরা রাষ্ট্র হিসাবে, বিএফএফ এর কথা বাদ দেন, আমি তো রাষ্ট্রকে অনুরোধ করব যে এটাকে যে খেলা হিসাবে নিয়েন না, এটা ফুটবল হিসাবে দেখেন না। এটা অনেক বড় একটা বাজে সিগন্যাল গেল। এইসব ফুটবল পোস্ট শুধু ফুটবলের লোকেরা পড়ে না, সাধারণ ইউরোপিয়ানরা পড়ে। তারা আপনার দেশে আর আসতে চাইবে না, আসতে ভয় পাবে। আপনার কক্সবাজার দেখতে আসতে চাইবে না, সুন্দরবন দেখতে আসতে চাইবে না। আপনার দেশ নিয়ে কূটনীতিবিদদের মধ্যে পর্যন্ত একটা বাজে সিগন্যাল গেল যে ওখানে গিয়ে একজন কোচ শান্তিতে থাকতে পারে না, কিরকম একটা অবস্থা। আসলে কি অবস্থা তাই? আমরা জানি, আপনি জানেন, রাষ্ট্র হিসাবে আপনি জানেন যে এই দেশটা আসলে তো সুন্দর আছে। এরকম একটা দেশকে নিয়ে এরকম যে পরিস্থিতি তৈরি হচ্ছে একের পর এক, অন্যান্য সেক্টর তো আমি চাইলে সামালের দাবি করতে পারি না, ফুটবলেরটা আমি দাবি করতে পারি। আমি আন্তরিকভাবে দাবি করতেছি রাষ্ট্রের কাছে যে আপনারা বাফুফের কাছে একটা স্বচ্ছ রিপোর্ট চান। যদি বাফুফেকে বিশ্বাস না করেন, আপনারা নিজেরা খোঁতায় দেখেন পরিস্থিতিটা কি হয়েছে, এবং সেই এক্সপ্লানেশনটা, পুরো এক্সপ্লানেশনটা, তাতে যদি আপনাদের প্রিয় কারোর যদি গায়ে দায় যাও, সেটাও আপনারা ভুলে গিয়ে পুরো এক্সপ্লানেশনটা পৃথিবীর সামনে তুলে ধরেন যে ভাই দ্যাট ওয়াজ পিকচার, আসলে এখানে ওরকম কিছু হয় নাই, এরকম কিছু লোকের কারণে বা কিছু ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। এই জিনিসটা দেখতে চাই। জেরার্ড জোন্সের জন্য অনেক শুভকামনা। আমার ধারণা এই লোকটা শুধুমাত্র প্যানিক কারণে, প্যানিক আউটবাস্টের কারণে এই কথাগুলো বলছে। ফলে এই লোকটাকে নিয়ে অনেকে যেরকম বলতেছে লোকটা আমার দেশের ভাবমূর্তি নষ্ট করে ফেললো, অমুক তমুক, অবশ্যই অবশ্যই পেশাগত জায়গা থেকে উনি কাজগুলো ঠিক করেন নাই। এইরকম কতগুলো স্টেটমেন্ট ফেসবুকে এসে দেওয়া, এটা কি ধ্বংসাত্মক একটা দেশের জন্য। কিন্তু আমার ধারণা এটা বোঝার মতো অবস্থায় উনি ছিলেন না। একটা প্যানিক স্টেট তৈরি হয়, যে প্যানিক স্টেটে আর মানুষ ওই কনসিকুয়েন্স কল্পনা করতে পারে না। এই লোকটাকে এই কয়েকদিন ধরে তার কথাবার্তা কার্যক্রম যা দেখতেছি তার সঙ্গে এটা যায় না। ফলে আমি তারে সরাসরি ব্লেম করতে রাজি না, সরাসরি দায়ী করতে রাজি না। আমার ধারণা এই লোক প্যানিক আউটবাস্ট করছে। কেন প্যানিক হলো সেটা সবাই আমরা জানতে চাই। সবার জন্য শুভেচ্ছা।